স্কুলে বা কলেজে পড়া ছোট ছেলেমেয়েরা প্রেমে পড়া বা ক্রাশ খাওয়াকে একটা ট্রেন্ড হিসেবেই নিয়ে নেয়। অপরিণত বয়সে করা ছোট্ট একটা ভুল আমাদের পরবর্তী জীবনে ঠিক কতটা প্রভাব ফেলতে পারে তা এই ড্রামাটা দেখলেই বুঝতে পারবেন। জীবনের শুরুতে করা ছোট ছোট ভুল আমাদের সম্পূর্ণ জীবনটাকেই শেষ করে দিতে পারে। আমাদের আজকের ভিডিও তেমনই একটি ড্রামার কাহিনী নিয়ে। প্রিয় বন্ধুরা, তো এখন আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আসল ঘটনা। ড্রামার শুরুতে আমরা একটি বিয়ে বাড়ি দেখতে পাই, যেখানে লোকজন প্রশংসা করছিল যে কত সুন্দর পরিপাটি করে সবকিছু সাজানো হয়েছে, আর সবকিছু খুব পারফেক্ট ছিল। এরপর বরকে দেখানো হয়, তাকে দেখে মনে হয় সেই বিয়েটা নিয়ে বেশ খুশি আর উৎফুল্ল। ছেলেটার নাম কিয়ান কিউ। হঠাৎ তাকে একটা মেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে। মেয়েটার চোখে পানি, দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা হয়তো কিউকে ভালোবাসে। মেয়েটার নাম মেইলান। মেইলান কিউকে বলে, আমরা পৃথিবীর সবচেয়ে ক্লোজ ভাই বোন। এরপর তাকে কংগ্রাচুলেশনস জানায়। কিউ তখন বলে, এই সবকিছু তোমার জন্যই সম্ভব হয়েছে। এরপর মেইলান সেখান থেকে চলে যায়। এরপর একজন মেইড ব্রাইডের ঘরে গিয়ে দেখে সেখানে ব্রাইড নেই। এর পরবর্তী দৃশ্যে দেখা যায় একটা মেয়ে সাদা ব্রাইডাল পোশাক পরে একটা ফ্যাক্টরির মধ্যে হাঁটছিল। মেয়েটা হাঁটছিল আর বলছিল, তুমি যখন কাউকে ভালোবাসবে সেটা তোমার সত্তাকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দেবে। এই মেয়েটাই হচ্ছে বিয়ের কনে। ওর নাম লি। কিউ এর সাথে এই মেয়েটার বিয়ে হওয়ার কথা ছিল। ঘটনা এবার অতীতে চলে যায়। লি এর স্কুল লাইফের ঘটনা। লি ছিল বড়লোক বাবার আদরের বেয়াদব একটি মেয়ে। এখানে একটা ছেলেকে দেখা যায়, ছেলেটার নাম মুয়ান। মুয়ানের সাথে ধাক্কা লেগে লি এর ফোনটা পড়ে যায়। ফোনটা ভেঙে যায়, আর এটা দেখে লি এর বান্ধবীরা মুয়ানকে বলে, ফোনটা তুমি ঠিক করে দেবে। তখন লি ফোনটা নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে বলে, আমি ঠিক করা জিনিস ব্যবহার করি না। এটা বলে সে চলে যায়। লি এর এই ধরনের স্বভাবের জন্য মুয়ানের লিকে ভালো লাগতো না। পরবর্তী দৃশ্যে দেখা যায় লিকে একজন কিডন্যাপ করে নিয়ে যায় এবং বন্ধ ফ্যাক্টরিতে আটকে রাখে। লি এর বাবাকে ফোন করে মুক্তিপণের দাবিতে টাকা চায়, কিন্তু তখনই সেখানে মুয়ান চলে আসে। মুয়ান কিডন্যাপারের চোখ ফাঁকি দিয়ে লিকে ছাড়িয়ে ফ্যাক্টরির বাইরে নিয়ে আসে। তারপর তার সাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। লি তখন মুয়ানকে পেছন থেকে জড়িয়ে ধরে সাইকেলে বসে আছে। তার চোখের ভাষা দেখে বোঝা যায় সে হয়তো মুয়ানের প্রেমে পড়ে গেছে। লি মনে মনে বলে, যদিও আমরা ক্লাসমেট, তারপরও এর আগে সে মুয়ানকে সেভাবে খেয়াল করেনি। মুয়ান লিকে তার বাড়িতে পৌঁছে দেয়। লি এর বাবা ছিলেন বড়লোক। তিনি এই কাজের জন্য মুয়ানকে ধন্যবাদের সাথে কিছু টাকাও দেন। টাকাগুলো মুয়ান নেয়, কিন্তু বাইরে এসে সেটা ফেলে দেয়। সেটা লি জানালা দিয়ে দেখে, আর মুয়ানের প্রতি তার ভালো লাগা আরো বেড়ে যায়। লি তখন অন্য একটা মেয়ের মাধ্যমে মুয়ানের সম্পর্কে অনেক তথ্য খুঁজে বের করে, এমনকি মুয়ান কেমন টাইপ মেয়ে পছন্দ করে সেটাও। লি ছিল বড়লোক বাবার মেয়ে, তাই সে কোনো কিছুতে না শুনতে অভ্যস্ত নয়। সে ভেবেছিল মুয়ান তাকে রিজেক্ট করতে পারে না। পরের দিন লি একটি চিরকুট মুয়ানের বেঞ্চে রেখে দেয়। চিরকুটে লেখা ছিল, আমি তোমাকে পছন্দ করি, আর নিচে লি এর নামও লেখা ছিল। মুয়ান চিরকুটটা লিকে ফেরত দিয়ে বলে, আমি তোমাকে পছন্দ করি না। এটা শুনে লি এর একটু খারাপ লাগে। গল্পের দৃশ্য আবারও বর্তমানে ফিরে আসে। এখানে দেখা যায় ব্রাইডাল সাজে লি কাউকে ফোন দিয়ে বলছে, আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি। এদিকে বাড়িতে হইচই পড়ে গেছে যে ব্রাইড উধাও হয়ে গেছে, আর রুমে একটা চিরকুট পাওয়া গেছে। সেটা ছিল লি এর সুইসাইড নোট। এটা দেখে লি এর মা অজ্ঞান হয়ে যায়। কেউ কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে লি সুইসাইড করতে পারে। সে দ্রুত গাড়ি নিয়ে লিকে খুঁজতে বেরিয়ে যায়। দৃশ্য আবারও অতীতে চলে যায়, যেখানে দেখা যায় লি আর মুয়ান একটা ফাঁকা ক্লাসরুমে আছে। লি আসলে মুয়ানের জন্মদিন সেলিব্রেট করার চেষ্টা করছিল। সে একটা কেক এনেছিল। এরপর মুয়ানকে জড়িয়ে ধরে উইশ করে আর বলে, তুমি কি আমাকে তোমার গার্লফ্রেন্ড বানাবে? মুয়ান তখন লিকে সরিয়ে দেয় আর ডিরেক্ট প্রপোজাল রিজেক্ট করে দেয়, আর কেকটা মাটিতে ফেলে দেয়। এরপর বলে তাকে আর যেন সে ডিস্টার্ব না করে। এটা বলেই সে বেরিয়ে যায়। এতে লি এর অনেক খারাপ লাগে, কিন্তু সেদিন সন্ধ্যাবেলায় মুয়ানকে সে একটি বাড়িতে ডেকে পাঠায়। লি আসলে বাড়িটা মুয়ানকে বার্থডে গিফট হিসেবে দিতে চাচ্ছিল। লি বেশ সুন্দর করে সেজেছিল। সে ভেবেছিল সে তার টাকার সৌন্দর্য দিয়ে হয়তো মুয়ানকে কিনে ফেলতে পারবে। তবে মুয়ান সবকিছু উপেক্ষা করে লিকে তার বাড়ির চাবি ফেরত দিয়ে চলে আসে। ঘটনা আবারও বর্তমানে ফিরে আসে। লি দেখল সে যার জন্য অপেক্ষা করছিল সে চলে এসেছে। লি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে, কিন্তু তখনই লি এর পেটে কেউ ছুরি ঢুকিয়ে দেয়।
কিন্তু কে ছুরি ঢোকায় তার চেহারা দেখানো হয় না। লি সেখানে মাটিতে পড়ে যায়। এরপর সেখানে লিয়ের আত্মাকে দেখা যায়। সে তার লাশের পাশে দাঁড়িয়ে ভাবছিল সে কি সত্যিই মারা গেছে। তখন একটা এঞ্জেল আসে, তাকে বলে, তোমাকে একটু আগে খুন করা হয়েছে আর আমি তোমার আত্মাকে আত্মাদের দুনিয়ায় নিয়ে যেতে এসেছি। এই এঞ্জেল ছিল গোস্ট কালেক্টর, তার নাম কং। সে মৃত আত্মাদের সংগ্রহ করে আত্মাদের দুনিয়ায় নিয়ে যায়। কং তখন লিকে জিজ্ঞাসা করে তার পরিচয় আর কে তাকে মেরেছে, কিন্তু লি কিছুই মনে করতে পারে না। তখন কং বলে, এভাবে তাহলে নিয়ে যাওয়া যাবে না, অবশ্যই প্রত্যেক মানুষ পাপ পুণ্যের হিসাব করা ছাড়া যাওয়া যাবে না। কং বুঝতে পারে না কেন লি কিছু মনে করতে পারছে না। তখন কং লিয়ের শরীরের কাছে গিয়ে দেখে লি এখনো বেঁচে আছে, কিন্তু সে কোমায় চলে গেছে, পড়ে গিয়ে মাথায় আঘাত লাগার জন্য। আর কোমায় যাওয়ার কারণে তার আত্মা বের হয়ে আসে, কিন্তু সে এখনো বেঁচে আছে। কং তখন লিকে 7 দিন সময় দেয় কে তাকে খুন করার চেষ্টা করেছে এটা মনে করার জন্য। এরপর সেখান থেকে কং চলে যায়। লি তখন একটা ছেলেকে সেখানে দেখতে পায়, তাকে ডাকতে দ্রুত দৌড়ে যায়। ছেলেটা লিয়ের আত্মাকে দেখতে পাবে না, সে লিয়ের মৃতদেহ দেখে পুলিশকে ফোন দেয়। এরপর লিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। লিয়ের বাবা আর কেউ অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। সেখানে মুয়ানও এসেছিল, দূরে দাঁড়িয়েছিল। লিয়ের আত্মা সেটা দেখতে পায় যে মুয়ান লিয়ের জন্য কান্না করছে। ঘটনা আবারও অতীতে চলে যায়। স্কুল পাশ করে মুয়ান আর্কিটেকচার নিয়ে পড়ার জন্য ইউনিভার্সিটিতে চান্স পায়। সেখানে লিও চান্স পায়। লি মুয়ানকে কংগ্রাচুলেশন জানায়। তখন আরেকটা মেয়ে এসে লিয়ের পরিচয় জানতে চায়। এর পরের দৃশ্যে দেখা যায় মুয়ান বাস্কেটবল খেলতে গিয়ে হঠাৎই পায়ে ব্যথা পায়। তখন ওই মেয়েটা মুয়ানকে গিয়ে ধরে। লি দেখতে পায় তারা দুজন কাপল টি শার্ট পরে আছে। এটা দেখে লি হিংসায় চলে যাচ্ছিল। ওই মেয়েটার নাম ছিল জেইন। লিয়ের যেহেতু অনেক মন খারাপ হয় তাই বাইরে এসে ড্রিঙ্কস করছিল। তখন সেখানে একটা ছেলে আসে। এর সাথেই লিয়ের বিয়ের হবার কথা ছিল। ছেলেটা তখন জানায় সে একটা মেয়েকে পছন্দ করে, কিন্তু মেয়েটা তাকে পছন্দ করে না। এটা শুনে লি আরো ইমোশনাল হয়ে পড়ে, কারণ লি নিজেও এর ভুক্তভোগী। সব কথা শুনে লি কিউ এর সাথে বন্ধুত্ব করে, যেহেতু তারা একই পরিস্থিতিতে রয়েছে। দৃশ্য আবারও বর্তমানে ফিরে আসে। সেখানে ডাক্তার জানায় লি প্রেগনেন্ট ছিল, আর ছুরি এমন জায়গায় লেগেছে যে বাচ্চাটাকে বাঁচানো সম্ভব হয়নি, আর জরায়ুও বাদ দিতে হবে। এরপর যদি সে বেঁচে যায় তবে সে আর কখনোই মা হতে পারবে না। এটা শুনে কিউ এর ভীষণ খারাপ লাগে। সেখানে লিয়ের আত্মাও ছিল। সব শুনে সেও কষ্ট পায়, কান্না করতে থাকে, কারণ সে কখনোই আর মা হতে পারবে না, আর তার বাচ্চাটাও নষ্ট হয়ে গেছে। ঘটনা আবারও অতীতে চলে যায়, যেখানে লি আর কেউ দাঁড়িয়ে গল্প করছিল। লি কিউকে একটা দায়িত্ব দিয়েছে, সে যেন মুয়ানকে বোঝায় লিয়ের সাথে রিলেশনশিপে যাওয়ার জন্য, আর কেউ তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। তারা বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। আবারও বর্তমানে দৃশ্য শিফট করে, যেখানে কিউ এর বোন আসে আর কিউকে সরাসরি জিজ্ঞেস করে, তুমি আবার লিকে মারার চেষ্টা করনি তো? কারণ ডাক্তারের কথা মতো লিয়ের উপর 2টার সময় হামলা করা হয়েছিল, আর তুমি গতকাল 12টা থেকে 2টা অবধি উধাও ছিলে। কিউ বলে, ননসেন্সের মতো কথা বলো না তো, আমি লিকে খুঁজতে বের হয়েছিলাম। এবার লিয়ের কিউ এর উপর সন্দেহ শুরু হয়, কারণ যেখানে তার নিজের বোনই সন্দেহ করছে তাকে। কিন্তু যাবার সময় মেইলান অদ্ভুতভাবে লিয়ের আত্মার দিকে তাকায়, যেন সে লিয়ের আত্মাকে দেখতে পাচ্ছে। লিও ব্যাপারটাকে অদ্ভুত ভাবে। এরপর লিয়ের বাবা এসে কিউকে বলে, গতকাল সারা রাত তুমি ঘুমাওনি, লিয়ের পাশে ছিলে, এখন তুমি বাসায় গিয়ে রেস্ট নাও। এরপর লিয়ের সুইসাইড নোটের কথা জানতে চায়। লিয়ের আত্মা পুরোটা সময় সেখানেই ছিল। নিজের সুইসাইড নোটের কথা শুনে অবাক হয়ে যায়। কেউ জানায় সে লিয়ের হাতের লেখার সাথে নোটের সাথে মিলিয়ে দেখবে, কারণ বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ সুইসাইড বলে চালিয়ে দেবে, আসল সত্য তখন বের হবে না। এরপর কেউ বাসায় গিয়ে লিয়ের সুইসাইড নোট বের করে। সেখানে মেইলান আসে। কেউ বলে, তুমি তো আমার উপর আঙুল তুলেছ, কিন্তু তুমিও সন্দেহের বাইরে না। মেইলান তখন বলে, তোমার সব প্ল্যানই ভেস্তে গেছে, তুমি তো লিয়ের বাবার কোম্পানির জন্য ওকে বিয়ে করতে চেয়েছিলে। এসব শুনে লিয়ের আত্মার খুব রাগ হয়। কেউ তাহলে তাকে ভালোবাসতো না, সারাটা সময় ধরে তাকে ঠকিয়ে গেছে। এরপর দুজনেই সেই সুইসাইড নোটের হাতের লেখা ম্যাচ করে দেখে লিয়ের সাথে 100% মিলে যায়। তারা তো অবাক হয়ই, সাথে লিয়ের আত্মাও খুব অবাক হয়ে যায়। সে মেনে নেয় সে সুইসাইড করেছে। এরপর সে কং এর কাছে যায়। সে কং এর কাছে গিয়ে বলে সে হয়তো সত্যিই সুইসাইড করেছে, যদিও সে পেইন খুব ভয় পেত, হয়তো অনেক কষ্ট পেয়েছিল তাই এই কাজ করেছে।
কং বলে তার এমনটা মনে হয় না, কারণ লিয়ের জীবনে সবকিছুই পারফেক্ট চলছিল, আর তাছাড়া যদি সুইসাইডই করত তবে ঘরে বসেই করতে পারত, ওই পরিত্যক্ত ফ্যাক্টরিতে যাওয়ার কোনো দরকার ছিল না। এই বিষয়টি নিয়েও লি ভাবতে থাকে। লি তখন কং এর কাছে জানতে চায় যে কেউ তাকে দেখতে পাবে কিনা। কং জানায় অনেক মানুষের অনেক ধরনের সুপার পাওয়ার থাকে, হয়তো এমন কিছু মানুষ আছে যারা তোমাকে দেখতে পাবে কিংবা তোমার সাথে কথাও বলতে পারবে। লি তখন আন্দাজ করে হয়তো মেইলান তাকে দেখতে পায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় হাসপাতাল লিয়ের মা তার পাশে বসে আছে, লিয়ের বাবাও সেখানে ছিল। কেউ তখন তাকে গিয়ে জানায় যে সুইসাইড নোটের হাতের লেখা 100% ম্যাচ করেছে, কিন্তু লিয়ের বাবা বা কেউই সেটা বিশ্বাস করতে পারছিল না। কেউ তখন বলে তার মুয়ানকে সন্দেহ হয়। তখন সেখানে থাকা লিয়ের আত্মা রেগে গিয়ে বলে, তুমি নিজেই হয়তো আমাকে খুন করেছো, এখন আমার ভালোবাসা মুয়ানকে দোষ দিচ্ছ। এটা শুনে লিয়ের বাবা জানতে চায় মুয়ান কেন ওকে মারতে যাবে। কেউ বলে হয়তো জেদের কারণে। এটা শুনে লিয়ের আত্মা একটা জায়গায় গিয়ে দাঁড়ায়। এরপর দেখা যায় লি অতীতেও একই জায়গায় দাঁড়িয়েছিল আর খুব বৃষ্টি হচ্ছিল, আর জেইন সামনে দাঁড়িয়েছিল। জেইন আসলে খুব লোভী একটা মেয়ে ছিল, সে বড়লোক ছেলেদের পটাতে চাইতো কিন্তু মুয়ানকেও ছাড়তো না। জেইন দাঁড়িয়েছিল, এমন সময় মুয়ান আসে আর জেইনকে নিয়ে চলে যায়। এসব দেখে লি চিৎকার করে জেইনকে গালি দিতে থাকে। এর পরের দৃশ্যে দেখা যায় লি আর কেউ ক্যাফেটেরিয়ায় বসেছিল। মুয়ান জেইনকে নিয়ে সেখানে আসে। মুয়ান আর জেইন তখন রিলেশনশিপে ছিল। এটা দেখে কিউ লিকে বলে মুয়ান তোমাকে একসেপ্ট করে না, কারণ হয়তো তুমি বড় লোকের মেয়ে, তাই। ধনী আর গরিবের যে ভেদাভেদটা সেটা মুয়ান ভালো করেই জানে। লি তখন বলে ঠিকই বলেছ, কাল থেকে আমি কম দামের কাপড় চোপড় পরা শুরু করব। তারপর কিউ লিকে বলে জেইনের কাপড় দেখতে। সে একটা দামি কাপড় পরেছিল, হয়তো কেউ তাকে ওটা গিফট করেছে, হতে পারে মুয়ানের আড়ালে জেইন তাকে ঠকাচ্ছে। লি তখন কিউকে বলে তুমি তো বেশ জিনিয়াস। কিন্তু মুয়ান মনে প্রাণে জেইনকে ভালোবাসত, সে জেইনকে যত্ন সহকারে খাবার খাওয়াচ্ছিল। এরপর তাদের ক্যাম্পাসে একটা থিয়েটার নাটক হয়, যেখানে মুয়ান, জেইন আর লি অভিনয় করেছে। জেইন ভিলেনের চরিত্রে অভিনয় করে। লিয়ের বাবা অডিয়েন্সে বসে কেবল জেইনকে দেখছিল, তার জেইনকে বেশ ভালো লাগে। নাটকের শেষে জেইন যখন মেকআপ রুমে ছিল তখন কিউ আর লিয়ের বাবা আসে লিয়ের খোঁজে, কিন্তু লি সেখানে ছিল না। তাই লিয়ের বাবাকে রেখে কিউ বেরিয়ে যায় লিকে খুঁজতে। এই সময় লিয়ের বাবা জেইনের সাথে একান্ত কথা বলার সুযোগ পায়। এখানে লিয়ের বাবা আর জেইনের আসল রূপ সামনে আসে। লিয়ের বাবা তাকে কার্ড দিয়ে দেখা করার কথা বলে, আর জেইনও খুশি হয়, কারণ তার তো বড়লোক ছেলেই পছন্দ। পরের দিন দেখা যায় লিয়ের বাবার গাড়িতে জেইন, সে লিয়ের বাবার গালে একটা চুমু দিয়ে বেরিয়ে যায়, বর্তমান ভাষায় যাকে সুগার ড্যাডি পাওয়ার বলে। তবে এই বিষয়টি মুয়ান খেয়াল করে। মুয়ান আর জেইন একটা কফি হাউসে বসে। মুয়ান তখন জেইনকে প্রশ্ন করে গতকাল রাতে সে কোথায় ছিল, কারণ অনেকবার ফোন করার পরেও সে ফোন রিসিভ করেনি। জেইন বলে সে তার এক আত্মীয়ের বাসায় ছিল, তবে মুয়ান এটা বিশ্বাস করতে পারে না। তাই সেদিন মুয়ান রাতে জেইনকে ফলো করতে করতে একটা বাড়িতে চলে আসে। তারপর জেইনকে ফোন করে জিজ্ঞেস করে সে কোথায়। জেইন জানায় সে একটা রিলেটিভের বাসায় আছে, আর তাকে তখন কিছু কাজ করতে হবে, তাই কথা বলতে পারবে না। কিন্তু মুয়ান সেই বাড়ির সামনেই দাঁড়িয়েছিল, যা জেইন জানে না। সারা রাত অপেক্ষার পর পরদিন সকালে মুয়ান দেখে লিয়ের বাবার সাথে জেইন গাড়ি করে বেরিয়ে যাচ্ছে। এর পরের দৃশ্যে দেখা যায় লি কিউয়ের থেকে জানতে পারে জেইনের সাথে তার বাবার একটা সম্পর্ক চলছে। এই সম্পর্কের কথা শুনে লি একটু ভেঙে পড়ে, কিন্তু সেখান থেকে একটা প্ল্যান বের করে। লি আসলে ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিল। সে ভাবে যেহেতু জেইন এসব করছে তাই মুয়ান আর জেইনের ব্রেকআপ হয়ে যাবে এবং সে মুয়ানকে পেয়ে যাবে। ঘটনা আবারও বর্তমানে ফিরে আসে। লিয়ের আত্মা এখন খারাপ লাগতে শুরু করে, কারণ তার তখন তার মাকে জানিয়ে দেওয়া উচিত ছিল তার বাবার সম্পর্কের ব্যাপারে। সে এখন তার মায়ের পাশে গিয়ে বলে, মা আমি সরি, আমি ভেবেছিলাম তোমার একজন আদর্শ স্বামী আছে, সারা জীবন তুমি সেটাই জানো। নিজের স্বার্থের কারণে আমি সেদিন তোমায় সত্যিটা জানাইনি। আবার দৃশ্য অতীতে চলে যায়, যেখানে লি মুয়ানকে একটা ব্যানানা শেক দিতে আসে। যেহেতু তার ব্রেকআপ হয়ে গেছে তাই লি সুযোগ কাজে লাগাতে চায়, কিন্তু মুয়ান তাকে পাত্তা দেয় না, বরং অপমান করে। লি এবার অনেক কষ্ট পায়। সে কিউয়ের কাছে কান্না করতে করতে বলে সে এবার মুয়ানকে ভুলে যাবে। সে ড্রিঙ্কস করতে করতে কিউকে জিজ্ঞেস করে সে কি এতই খারাপ যে তাকে ভালোবাসা যায় না। লি মুয়ানকে বিগত 5 বছর ধরে ভালোবেসেছে, কিন্তু এখন আর না।
এবার কিউ সুযোগ পায়। সে জানায়, প্রথম দিন যখন তোমার সাথে কথা হয় তখন একটা মেয়ের কথা তোমাকে বলেছিলাম, মনে আছে? যাকে আমি ভালোবাসি, কিন্তু সে আমাকে বাসে না। সে মেয়েটার কেউ নয়, তুমি। তুমি যেহেতু মুভ অন করার সিদ্ধান্ত নিয়েছো আর আমিও তোমাকে ভালোবাসি, তাই তুমি আমার সাথেই সম্পর্কে জড়াতে পারো। লি তখন কিউকে রিজেক্ট করে দেয়। সে অতিরিক্ত ড্রিঙ্কস করেছিল, তাই সিঁড়ি দিয়ে দ্রুত নামতে গিয়ে পড়ে যায় আর জ্ঞান হারায়। এই দৃশ্যে আবারও লিয়ের আত্মাকে দেখানো হয়। সে তখন দেখে সে এমনিই পড়ে যায়নি, তাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এর পরের দৃশ্যে দেখা যায় হাসপাতালে। লিয়ের পাশে কিউ বসে আছে আর লিয়ের আত্মা তার পাশে। লিয়ের আত্মা দেখল সে কিউ এর চিন্তা ভাবনা পড়তে পারছে। এমন সময় মেইলানের ফোন আসে। কেউ জানতে চায় মুয়ানের লোকেশন পাওয়া গেছে কিনা। মেইলান জানায় সেদিনের পর থেকে মুয়ান তার ফোন অন করেনি, এমনকি ক্রেডিট কার্ডও ইউজ করেনি, মানে সে একদম উধাও হয়ে গেছে। লি বুঝতে পারে যে কিউ হয়তো মুয়ানের ক্ষতি করার জন্য তাকে খুঁজছে, তাই সে আবারও কিউ এর চিন্তা পড়ার চেষ্টা করে। এবার সে দেখতে পায় লি যে সব জায়গায় ছিল কিউ সব জায়গাতেই ছিল, তাই লিয়ের সাথে কিউ এর সাক্ষাৎ কাকতালীয় নয়। এমনকি কিউ লিয়ের ফোনে একটা অ্যাপ ইনস্টল করে দেয়, যা দিয়ে সে লিয়ের ফোন হ্যাক করে সব তথ্য জানতে পারবে। কিউ এর বোন তখন একটা হ্যাকার টিমে কাজ করত। সে মূলত কিউকে হেল্প করার জন্যই হ্যাকিং টিমে জয়েন করে। সে লিয়ের ফোন এমনভাবে হ্যাক করে যে সমস্ত কল রেকর্ড, মেসেজ, সবকিছুর তথ্যই কিউ দেখতে পারবে। এরপর দেখা যায় কিউ মুয়ানের কাছে যায়। কিউ আর মুয়ান খুব ভালো বন্ধু ছিল। লিয়ের কথায় কিউ মুয়ানের সাথে বন্ধুত্ব করে আর মুয়ানকে একটা রেস্টুরেন্টে ইনভাইটেশন দেয়। পরদিন মুয়ান তার গার্লফ্রেন্ড সহ অন্যান্য বন্ধুদের দিয়ে আড্ডা দিতে আসে। কিউ বলে একটা গেম খেলা যাক। গেমটা এমন, সবার কাছে একটা নাম্বার কার্ড থাকবে, কার কত নম্বর তা কেউ জানবে না। একজন একটা নম্বর ধরে একটা টাস্ক দেবে আর সেটা পূরণ করতে হবে। কিন্তু আসল ঘটনা ছিল ওই রেস্টুরেন্টের উপর তলায় মেইলান বসে একটা সিসিটিভি হ্যাক করে সবার নম্বরের তথ্য দিচ্ছিল আর কিউকে জানাচ্ছিল। এইভাবে সে মুয়ান আর জেইনের কার্ড নম্বর কিউকে জানিয়ে দেয়। কিউ বলে 5 নম্বর 6 নম্বরকে আই লাভ ইউ বলবে। 5 ছিল মুয়ান আর 6 ছিল জেইন। মুয়ান হাসতে হাসতেই জেইনকে আই লাভ ইউ বলে দেয়। লিয়ের এসব ভালো লাগে না, আবার কার্ড অদল বদল হয়। এবার একজন বলে 1 নম্বর আর 8 নম্বর তাদের ফার্স্ট কিস এর এক্সপিরিয়েন্স বলবে। তারা ছিল লি আর জেইন। জেইন জানায় সে তার ফার্স্ট কিস মুয়ানকে করেছে। সে অনুভূতি ছিল অসাধারণ। লি এটা শুনে রেগে যায় আর উঠে মুয়ানকে কিস করে বলে, আমি এখনো আমার ফার্স্ট কিস করিনি, আজ মুয়ানকে করলাম। এতে মুয়ান রেগে যায় আর উঠে যেতে থাকে, কিন্তু সবাই তাকে যেতে নিষেধ করায় সে থেকে যায়। এরপর আবারও টাস্ক আসে লিয়ের, যে কাউকে র্যান্ডমলি কিছু বলতে হবে। লি জেইনকে বলে, তুমি যদি বাঁচতে চাও তো মুয়ানের জীবন থেকে সরে যাও। এতে জেইনের খারাপ লাগে খুব। সেটা দেখে মুয়ান লিকে বলে, তুমি যদি বাঁচতে চাও তাহলে জেইনকে এসব বলা বাদ দাও। এরপর মুয়ান লিকে থাপ্পড় মারে। এরপরে দেখা যায় লি কিউকে দোষারোপ করছে এই ধরনের খেলা আয়োজন করার জন্য। কিউ আর কি করবে? লি তখন অপমান করে কিউকে গাড়ি থেকে নামিয়ে দেয়। কিউ হেঁটেই বাড়িতে চলে আসে। এসে সে মেইলানকে খুশি মনে বলে, আমি যা চেয়েছিলাম সেটাই হয়েছে। মুয়ান লিকে থাপ্পড় মেরেছে, আমার উদ্দেশ্য সফল। এবার লি মুয়ানকে ঘৃণা করতে শুরু করবে। দৃশ্য আবারও বর্তমানে ফিরে আসে। এসব জানার পর লিয়ের আত্মা রেগে যায় এবং কিউকে উদ্দেশ্য করে বলে, তুমি প্রতি পদক্ষেপে আমার জন্য ফাঁদ পেতে রেখেছিলে আর আমি না বুঝেই পা দিয়েছিলাম। এরপর লিয়ের আত্মা মুয়ানের কাছে যায়। মুয়ান তখন ঘুমাচ্ছিল। লি তখন তার চিন্তা পড়ার চেষ্টা করে, কিন্তু পারে না। হয়তো মুয়ান ঘুমাচ্ছিল, তাই কিছুই চিন্তা করছিল না। লি সেখান থেকে চলে আসে। বাইরে বৃষ্টি হচ্ছিল। তার মধ্যে হাঁটতে হাঁটতে লি ভাবতে থাকে, তার জীবন এমন কেন হলো? সে তো মুয়ানের সাথে সুখে শান্তিতে ঘর করতে পারত। লি আসলে মুয়ানকে অনেক ভালোবাসত। প্রায় 6-7 বছর ধরে সে মুয়ানকে একতরফা ভালোবেসে যাচ্ছে। এমন সময় কং লিয়ের কাছে আসে আর বলে সে কিছু জানতে পেরেছে কিনা। লি বলে কেউ তাকে মারার চেষ্টা করেছে, কিন্তু কং বলে প্রমাণ কি? তখন লি কোনো প্রমাণ দিতে পারে না। কং জানায়, তোমার হাতে এখনো সময় আছে, তুমি প্রমাণ বের করার চেষ্টা করো। এরপর দেখা যায় লি একটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে আর একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিল। তখন লি কিভাবে যেন বাচ্চাটাকে বাঁচিয়ে দেয়। তখন লি বুঝতে পারে তার আত্মা বাচ্চাদের ভেতরে ঢুকে তাদের কন্ট্রোল করতে পারে। এরপর সে সেখান থেকে মেইলানের বাড়িতে যায়। মেইলান আর কিউ যেখানে থাকতো, কিন্তু সে ঘরে প্রবেশ করতে পারছিল না।
কারণ মেইলান যেমন প্রোটেকশন সিল্ড দিয়ে রেখেছিল। তখন কং সেখানে এসে বলে, তুমি এই ঘরে প্রবেশ করতে পারবে না, কারণ এই ঘরে প্রোটেকশন শিল্ড দেওয়া রাখা। লির আগে থেকেই সন্দেহ হয়েছিল যে মেইলান ওকে দেখতে পায়। এরপর কং সেখান থেকে চলে যায়। লি মন খারাপ করে ফিরে যাচ্ছিল, তখন সে একটা বাচ্চাকে দেখতে পায়, আর ওদিকে কিউ বাড়ি ফিরে এসেছে। লিয়ের প্রচন্ড রাগ হয়, তাই সে সেই বাচ্চাটার ভেতরে প্রবেশ করে আর একটা ফুলের টব নিয়ে কিউ এর মাথায় ফেলার জন্য দাঁড়িয়ে থাকে। কিউ যখন নিচ দিয়ে পার হবে তখন ফেলে দেবে। তখন সেখানে মেইলান এসে এই দৃশ্য দেখে চিৎকার দিয়ে বলে, লি, এই কাজ করো না। লি তখন শিওর হয় যে মেইলান আসলেই তাকে দেখতে পাচ্ছে। এরপর লি মেইলানকে বলে, তাহলে তুমি আমাকে দেখতে পাও? মেইলান বলে, না, আমি তোমাকে দেখতে পাই না, তবে আমি তোমাকে অনুভব করতে পারি, তোমার কথা শুনতে পারি। এরপর কিউ উপরে চলে আসে। তখন মেইলান লিকে ঘরের ভেতরে নিয়ে আসে। লি বলে, তুমি আর তোমার ভাই মিলে আমাকে মারতে চেয়েছিলে। মেইলান বলে, আমরা কেউ তোমাকে খুন করতে চাইনি। লি সেই কথা বিশ্বাস করে না। তখন মেইলান বলে, ঠিক আছে, আমি প্রমাণ দিচ্ছি। তখন সে লিয়ের আত্মাকে নিয়ে হাসপাতালে যায় আর গিয়ে লিয়ের গলা টিপে ধরে। লিয়ের কষ্ট হতে থাকে। সে মেইলানকে জিজ্ঞেস করে কেন মারতে চাইছে ওকে, কিন্তু মেইলান উত্তর না দিয়ে লিয়ের গলা চাপতেই থাকে। তখন সেখানে কিউ চলে আসে আর মেইলানকে থাপ্পড় মারে। তারপর বলে, তুমি কেন ওকে মারতে চাইছো? মেইলান বলে, তুমি যে সত্যি ওকে অনেক ভালোবাসো সেটা স্বীকার করলেই পারো। এরপর লিয়ের অবস্থা আরো খারাপ হয়ে যায়। ডাক্তার এসে কিউকে বের করে দিয়ে লিয়ের চিকিৎসা শুরু করে। লি বাইরে এসে মন খারাপ করে বসে থাকে আর মানিব্যাগ বের করে বাবার ছবি দেখতে থাকে। কিউ এর বাবার ছবি দেখে লি অবাক হয়, কারণ এই লোকটাই লিকে কিডন্যাপ করেছিল। কিউ এর বাবা গরিব ছিল, সে একটা দোকানে কাজ করত। এতই গরিব ছিল যে ছোটবেলায় কিউ অসুস্থ হলে চিকিৎসার খরচ দেওয়ার মতো সামর্থ্য তার ছিল না। তবে আস্তে আস্তে অনেক পরিশ্রম করে সে একটা ফ্যাক্টরি তৈরি করেছিল। কিন্তু হঠাৎ সেখানে কিছু অবৈধ জিনিস পাওয়া যায়, আর এই অভিযোগ এনেছিল লিয়ের বাবা। আসলে কিউ এর বাবার ফ্যাক্টরিতে এমন উল্টাপাল্টা কিছুই ছিল না, কিন্তু লিয়ের বাবা এই কাজ পরিকল্পিতভাবে করে, কারণ দুজনের একই প্রোডাক্টের কোম্পানি ছিল, আর কিউ এর বাবার জন্য লিয়ের বাবার বিজনেস খারাপ চলছিল। এজন্য সে এই কাজ করেছিল যাতে একচেটিয়া ব্যবসা করতে পারে। ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ায় কিউ এর বাবা হার্ট অ্যাটাক করে মারা যান, আর তার বন্ধু পরবর্তীতে কিউকে দত্তক নেয়। আর সেখানে মেইড ছিল মেইলান, মানে মেইলান কিউ এর আসল বোন ছিল না। এদিকে কিউ তার বাবার মৃত্যুর জন্য লিয়ের বাবাকেই দোষ দিতে থাকে। প্রতিশোধ নেওয়ার জন্য সে লিয়ের বাবাকে ফলো করতে থাকে। ছদ্মবেশে লিদের বাড়িতে গিয়ে কতগুলো গোপন ক্যামেরা ফিট করে আসে, আর সেই ক্যামেরার এক্সেস ছিল মেইলানের কাছে। এই ক্যামেরায় ধরা পড়ে তখন জেইনের সাথে লিয়ের বাবার সম্পর্ক। এটা পেয়ে কিউ আর মেইলান খুব খুশি হয়ে যায়। মেইলান বলে এটা দিয়ে সে লিয়ের বাবাকে ব্ল্যাকমেইল করবে কিনা। কিউ বলে সে এক ঢিলে দুই পাখি মারতে চায়। এরপর দিন সে মুয়ানের কাছে যায় আর বলে, আর এভাবে বসে না থেকে প্রতিশোধ নাও। কিন্তু মুয়ান বলে সে জেইনের কোনো ক্ষতি করতে পারবে না। কিউ যখন বুঝতে পারে মুয়ান কিছুই করবে না, তখন সে লোক ভাড়া করে লিয়ের বাবাকে মার খাওয়ায়। আর শেষে যারা মারে তারা বলে যায় আমাদের বসের প্রেমিকার দিকে আর নজর দিবে না। তার মানে জেইন মুয়ানের প্রেমিকা। সে হিসেবে মুয়ানের নামে মারগুলো কিউ দেয়। আরো বলে যদি পুলিশের কাছে খবর দেওয়ার চেষ্টা করে তো তার আগেই এই পেন ড্রাইভ দেখে নিও। লিয়ের বাবা সেখানে জেইন আর তার গোপন ভিডিও পায়। কেউ বাড়ি ফিরে বলে, আজ আমার অনেক আনন্দের দিন, আমি মুয়ানের নামে ব্যাড ইমপ্রেশন তৈরি করেছি লিয়ের বাবার কাছে। লিয়ের বাবার কখনোই মুয়ানকে সহ্য করবে না, আর এদিকে তাকে মার খেতে দেখেও পৈশাসিক আনন্দ পায়। দৃশ্য আবারও অতীতে চলে যায়, যেখানে লি সিঁড়ি দিয়ে পড়ে গিয়েছিল। কেউ তাকে হাসপাতালে ভর্তি করায় লিয়ের পা ভেঙে গিয়েছে। কিউ তার অনেক সেবা যত্ন করে। লি তখন কিউ এর দিকে হাত বাড়িয়ে বলে, আমাকে বাড়ি পৌঁছে দিয়ে এসো। কিউ তখন বলে, আমি তোমার হাতের পুতুল না যে যখন যা বলবে তা আমি করব। এরপর কিউ চলে যায় আর যেতে যেতে বলে, মানুষকে যদি নিজের মূল্য বোঝাতে হয় তবে তার থেকে কিছু সময়ের জন্য দূরে চলে যেতে হয়। কথাটা আসলেও সত্যি। কিউ এবার লিয়ের থেকে দূরত্ব সৃষ্টি করে। লি ভাঙা পা নিয়ে ইউনিভার্সিটিতে এসে কিউ এর খোঁজ করে, কিন্তু কেউই কিউ এর খোঁজ দিতে পারে না। এরপর লি ভাঙা পা নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে আর দেখে সামনে কিউ দাঁড়িয়ে আছে। কিউ তখন লিকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় বসে। কিউ তখন বলে, আমি নিজের ভালোবাসার মানুষকে অন্যের হাতে তুলে দেওয়ার জন্য অনেক কিছু করেছি, কিন্তু এখন আমি আর এই কষ্ট নিতে পারছি না। লি তখন কিউ এর কথা শুনে কেঁদে ফেলে আর কিউ এর কাঁধে মাথা রেখে বলে, আমি আর তোমাকে কষ্ট দেব না।
কেউ তখন উৎফুল্ল মনে বাসায় এসে বলে লি আর সে এখন পার্মানেন্ট প্রেমিক প্রেমিকা। তারপর সে মেইলানকে ধন্যবাদ দিয়ে বলে তোমার জন্য এটা সম্ভব হয়েছে, তুমি সাহায্য না করলে কিছুই হতো না। মেইলান তখন বলে তুমি ভালো করেই জানো আমি এগুলো কেন করেছি। কেউ তখন বলে তোমার মতো বোন পাওয়া আসলেই ভাগ্যের বিষয়। কথাটা মেইলানের ভালো লাগে না, কারণ সে কিউকে ভালোবাসে, তাই সে তখন কিউকে কিস করতে যায়। কেউ তখন তাকে বাধা দিয়ে বলে আমি এখন মুডে নেই, আমি এখন আমার প্রতিশোধ নিয়ে ভাবছি, তোমার ব্যাপারে আমি পরে চিন্তা করে দেখব। এরপরে দৃশ্যে আবারও বর্তমানে ফিরে আসে, যেখানে কেউ ভাবছিল আমি প্রতিশোধ নেওয়ার জন্য সবকিছু শুরু করলেও আস্তে আস্তে সে লিকে ভালোবেসে ফেলে। তারা একসাথে অনেক সুন্দর সময় কাটায়, আর কিউ লিকে অনেক ভালোভাবে ট্রিট করতে থাকে। তাদের সম্পর্ক এমন একটা পর্যায়ে চলে যায় যে তারা একসাথে থাকতে শুরু করে। এরপর একদিন লি জানায় সে প্রেগনেন্ট। এতে কেউ ভীষণ খুশি হয়, কিন্তু লি বলে সে এই বাচ্চাটা রাখতে চায় না, সে এত তাড়াতাড়ি বাচ্চা চায় না। কেউ তখন বলে আমাদের তো আর 1 মাস পরে গ্রাজুয়েশন শেষ হবে, আমরা এরপর বিয়ে করে নিতে পারি, চলো আমরা বিয়ে করে ফেলি। তখন কেউ হাঁটু গেড়ে বসে লিকে প্রপোজ করে, আর লি রাজিও হয়ে যায়। সেখানে লিয়ের আত্মা দাঁড়িয়ে সব দেখছিল। তখন সেখানে মেইলান আসে। মেইলানকে দেখে লিয়ের আত্মা রেগে যায় আর বলে তুমি আমাকে মারতে চেয়েছিলে, আর এখন আবার কি দেখতে এসেছ। তখন মেইলান বলে আমি আসলে প্রমাণ করতে চেয়েছিলাম কেউ তোমাকে খুন করতে চায়নি। কেউ প্রতিশোধ নেওয়ার জন্য সবকিছু শুরু করলেও আস্তে আস্তে সে লিকে ভালোবেসে ফেলে, তাই তার কোনো ক্ষতি সে করতে পারবে না। তারপর সে আবার কিউ এর বাচ্চার মা হতে চলেছে। এরপর লি মুয়ানের কাছে যায়। মুয়ান একদম শান্ত হয়ে যায়, বোঝাই যাচ্ছে সে অনেক শক পেয়ে পাথরের মতো নিশ্চুপ হয়ে গেছে। এখন যেহেতু মুয়ান জেগেছিল তাই লি তার চিন্তা পড়ার চেষ্টা করে। সেই চিন্তা থেকে দেখা যায় কিউ আর লিয়ানের বিয়ে ঠিক হওয়ার পর তারা একটা নতুন বাড়ি কেনে, সেটার আর্কিটেক্ট ডিজাইনার হিসেবে একজন আসে। সে আর কেউ নয়, সে ছিল মুয়ান। কেউ তখন কিছুটা অবাক হয়ে যায়, কিন্তু যেহেতু পুরনো বন্ধু তাই এগিয়ে কথা বলে। অন্যদিকে লি মুয়ানকে দেখে নার্ভাস হয়ে যায়। কেউ বলে মুয়ানকে তাহলে এই কাজ করতে হবে না, কিন্তু লি বলে যেহেতু মুয়ান পুরনো বন্ধু তাই তার উপর আমরা ভরসা করতেই পারি। লি এর কথায় কিউ রাজি হয়, আর লি তখন মুয়ানকে ভেতরের ঘরে দেখাতে নিয়ে যায়। এটা দেখে কিউ এর কিছুটা মন খারাপ হয়। এরপর দেখা যায় লি আর মুয়ান একটা রেস্টুরেন্টে বসে গল্প করছে। সেখানে মুয়ান বলে আমি হয়তো তোমার কাছে ফিরে আসতে দেরি করে ফেলেছি, আমি স্কুল লাইফ থেকে তোমাকে পছন্দ করতাম, কিন্তু তুমি অনেক বড় লোকের মেয়ে আর আমি সামান্য গরিব ঘরের। ভেবেছিলাম বড়লোক হয়ে তোমার কাছে ফিরে আসবো, কিন্তু দেরি হয়ে গেল। এখন তুমি অন্য কারো, সামনেই তোমার বিয়ে। এরপর লিকে গাড়িতে এগিয়ে দেওয়ার সময় মুয়ান লিয়ের নম্বর চায় আর বলে তোমাকে তো আর পাওয়া হলো না, তবে মাঝে মাঝে তোমার খবর নেওয়া যাবে। এই কথা শুনে লি খুব ইমোশনাল হয়ে পড়ে আর মুয়ানের গায়ে ঢলে পড়ে। এরপর লি আর মুয়ানের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক শুরু হয়, যেটা রুম ডেট অব্দি চলে যায়। এরপর লি কিউকে বাদ দিয়ে মুয়ানের সাথে ডেট করতে থাকে। তারা বেশ সুন্দর সময় কাটায়। একদিন লি তার বাবাকে জানায় সে বিয়ে করতে পারবে না। সেখানে কিউ উপস্থিত ছিল। লিয়ের বাবা রেগে গিয়ে বলে সবকিছু ঠিকঠাক মতো হয়ে গেছে, 1 সপ্তাহ পর বিয়ে, এখন কিভাবে সব ক্যান্সেল করবে। কিউ তখন লিকে বোঝায় তোমার হয়তো হরমোনাল ইমব্যালেন্স হয়েছে, কারণ তুমি প্রেগনেন্ট, তাই হয়তো আমি তোমাকে সময় দিতে পারিনি বলে অভিমান করেছো। কিন্তু লিয়ের একই কথা, সে এই বিয়ে করবে না। তখন কেউ জানতে চায় এটা কি মুয়ানের জন্য। লি বলে হ্যাঁ, মুয়ান তার একমাত্র ভালোবাসা, তাকে ছাড়া আর কাউকে সে বিয়ে করতে পারবে না। কিন্তু লিয়ের বাবা মুয়ানকে মেনে নিতে চায় না। এরপর লি মুয়ানের জন্য এক জায়গায় অপেক্ষা করছিল। মুয়ান আসলেই সে বলে সে প্রেগনেন্ট, সে মুয়ানের বাচ্চার মা হতে চলেছে। এটা শুনে মুয়ান খুব খুশি হয়। অবশেষে সে যাকে ভালোবাসে তাকেই পেয়েছে, সে তার বাচ্চার মা হতে চলেছে। মুয়ান আর লি তখন একসাথে সময় কাটায়। মুয়ান বলে চলো আমরা পালিয়ে যাই, আমরা আমাদের গ্রামে চলে যাব, সেখানে আমি তোমার জন্য একটা সুন্দর ঘর বানিয়েছি, আমরা সেখানেই থাকবো, আমাদের ছোট্ট সংসার হবে। মানে একটা মেয়েকে সংসারের সব স্বপ্ন যা দেখানো যায় সবকিছুই মুয়ান লিকে দেখিয়ে দেয়। লিও খুব খুশি হয়ে যায়। মুয়ান তখন লিকে বুদ্ধি দেয় যে বিয়ের দিন সে যেন একটা সুইসাইড নোট লিখে পালিয়ে আসে, আর তারা পরিত্যক্ত ফ্যাক্টরিতে দেখা করবে। লি জানতে চায় সুইসাইড নোট কেন। মুয়ান বলে এতে করে সবাই ভাববে তুমি সুইসাইড করে মারা গেছো, তোমাকে আর কেউ খুঁজে বের করবে না, আর না হলে তোমার বাবা তোমাকে খুঁজে বের করবে আর আমার থেকে কেড়ে নিয়ে যাবে। আমি আর তোমাকে হারাতে চাই না লি। মুয়ানের বুদ্ধি লিয়ের ভালো লেগে যায়, সে রাজি হয়। এরপর লিয়ের আত্মা মুয়ানের চিন্তা থেকে বেরিয়ে আসে আর বলে আমার জীবন কত সুন্দর হতে পারত, তুমি আমাকে ধোকা না দিলেও পারতে। তখন লিয়ের আত্মা যেন ঝাপসা হতে থাকে। হাসপাতালে দেখা যায় লিয়ের শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। ডাক্তাররা তার বাঁচার আশা ছেড়েই দেয়।
লিয়ের বাবা কিউকে বলে তুমি বিয়ে ক্যান্সেল করে দাও, লিয়ের জন্য অপেক্ষা করে লাভ নেই। কিন্তু কিউ বলে আমি লিকে ভালোবাসি আর তাকেই বিয়ে করতে চাই, যেভাবেই হোক ও সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা শুনে লিয়ের আত্মা খুশি হয়। এরপর লি আবার কং এর সাথে দেখা করে। কং জানতে চায় সে কিছু জানতে পেরেছে কিনা। লি বলে সে পরিত্যক্ত ফ্যাক্টরিতে গিয়েছিল মুয়ানের সাথে দেখা করতে, কিন্তু মুয়ান আসতে দেরি করে আর সেখানে কিছু গুন্ডা আমাকে আক্রমণ করে। তাদের সাথে ধস্তাধস্তি জবরদস্তির সময় একজন পেটে ছুরি ঢুকিয়ে দেয়। কং বলে না, আমি এমন কিছু অনুভব করিনি, তোমার কাছে আরো একদিন সময় আছে, তুমি আসল কারণ খুঁজে বের করো। কং চলে যাওয়ার পরে লিয়ের আবারও শরীর খারাপ করে। তখন সে হাসপাতালে গিয়ে দেখে মুয়ান লিকে মারার চেষ্টা করছে। তখন লিয়ের মনে পড়ে ফ্যাক্টরিতে মুয়ান লিকে ছুরি মেরেছিল। এদিকে সিকিউরিটি গার্ড হাসপাতালে লিকে এরকম দেখে মুয়ানকে অনেক মারধর করে, এতে মুয়ান অজ্ঞান হয়ে যায়। এরপর কং জানতে চায় লি কি বাঁচতে চায় কিনা। লি মাথা নেড়ে জানায় সে বাঁচতে চায় না। এরপর শেষবারের মতো লি নিজের শরীর দেখে নিয়ে কং এর সাথে বেরিয়ে পড়ে। তারা একটা ব্রিজের উপর থেকে হেঁটে হেঁটে চলে যেতে থাকে। বন্ধুরা, আমাদের ভিডিও কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে ফেলুন। শেয়ার করে অন্যদের দেখার আহ্বান জানাতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।